আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ অনিয়মের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ অন্তত ৪৭ জনের রায় ঘোষণা আজ। ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক এ রায় ঘোষণা করবেন। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত ১৪ই জানুয়ারি শেখ হাসিনা সহ ৮ জনের বিরুদ্ধে একটি মামলা করে দুদক। এরপর একই অভিযোগে ১৪ই জানুয়ারি সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনা সহ ১৫ জনের বিরুদ্ধে দ্বিতীয় মামলা হয়। এর আগে ১২ই জানুয়ারি শেখ হাসিনা ও পুতুল সহ ১৬ জনের বিরুদ্ধে তৃতীয় মামলাটি করেন দুদকের এক সহকারী পরিচালক। এর আগে ২৩শে নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে এই ৩ মামলায় রায় ঘোষণার জন্য ২৭ নভেম্বর ধার্য করেন। এই ৩ মামলায় শুরু থেকে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল পলাতক রয়েছেন। রাজুক এর সাবেক সদস্য খুরশিদ আলম কারাগারে রয়েছেন। শেখ হাসিনা ৩ মামলার আসামি, জয় ও পুতুল পৃথক এক মামলার আসামি। বর্তমানে নারীরা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নিরাপত্তাহীনতার মধ্যে আছেন। নারীদের বিষয়ে একটি পশ্চাৎপদ মানসিকতা পাওয়া যাচ্ছে। এই অবস্থা দেশের জন্য শুভ লক্ষণ নয়। বুধবার রাজধানীতে মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত সংলাপে এসব কথা বলেন বক্তারা। উদাহরণ মাত্র আমি বলছি। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস উপলক্ষে বুধবার রাজধানীর একটি হোটেলে চ্যালেঞ্জিং সোশ্যাল নর্মস অ্যান্ড পাওয়ার ডায়নামিক্স টুয়ার্ডস আ ফিয়ার ফ্রি ফিউচার শীর্ষক সংলাপ আয়োজন করে মানুষের জন্য ফাউন্ডেশন। এতে বক্তারা নারীর প্রতি ঘটে যাওয়া নানা ধরনের সহিংসতার বর্ণনা দেন। তারা বলেন, নারী ও পুরুষের মধ্যে ভারসাম্য রক্ষায় প্রথা, আইন ও ধর্মকে ব্যবহার করা হয়। নারীরা একত্রিত হলে আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারে সুরক্ষার বিষয়টি তুলে ধরতে বাধ্য হবে। সবাইকে একত্রিত করেন, রাজনীতিবিদদের ধরেন, নির্বাচন করতে চাচ্ছে, আমাদের কথা শুনতে হবে। ওনাদের কথা শুধু আমরা শোনার জন্য বসে নেই। নির্বাচনী ইশতেহারে নারীদের সম্বন্ধে কি থাকবে? আমরা যদি একত্রিত হয়ে যদি নারীদের পক্ষে একটা যদি ঘোষণা এবং ইত্যাদি প্রত্যেকটাতে ঢুকাতে পারি, প্রত্যেক প্রধান দলে, তাহলে আগামী সরকারের কাছে আমরা চাপ দিতে পারবো এইগুলোকে কেন আপনি দাবি পূরণ করবেন না। আর আমরা রিফর্ম ট্র্যাকার দিয়ে ওনারা করছেন কি করছেন না সেটা দেখব। অন্য বক্তারা বলেন, মানুষের মনের ভিতর স্বৈরাচারী মনোভাব রয়েছে। নারীর যে শক্তি তা কাজে লাগানো যাচ্ছে না। কাঠামোগত পরিবর্তন না হলে বড় পরিবর্তন আসবে না। এত বড় একটা অভ্যুত্থান, এত বড় একটা আন্দোলন, যেখানে ৭০% আমাদের তরুণ মেয়েরা ছিল মাঠে, ৬০% ছিল মাদ্রাসার ছেলেমেয়েরা। মাইন্ড ইউ, দিস ইজ টু বি নোটেড। এইখানে এই যে আন্দোলনের সময় মেয়েরা এত সাহস নিয়ে বেরিয়ে এসে পরবর্তীকালে তারা সেই সাহসের জায়গাটা যে হারিয়ে ফেলে, সেটা নিয়ে অনেক বিশ্লেষণ হতে পারে। আমি সেখানে যাচ্ছি না। আমি শুধু বলতে চাইছি যে এই শক্তিটাকে কেন আমরা আমাদের রাষ্ট্রীয় জায়গায় এবং আমাদের এনজিওর জায়গায় আমরা আরো শক্তভাবে কাজে লাগাতে পারছি না। তারা বলেন, সহিংসতা প্রতিরোধে নারীদের যেমন সোচ্চার হতে হবে, তেমনি রাষ্ট্রচিন্তকদেরও বিষয়টা নিয়ে ভাবতে হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। পটুয়াখালীতে প্রতিনিয়ত কমছে তাপমাত্রা। শীতের সঙ্গে বাড়ছে কুয়াশার ঘনত্ব। সকাল ৯টায় জেলার কলাপাড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। তীব্র ঠান্ডায় বেশি ভোগান্তিতে রয়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এদিকে জেলার সকল হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটস। বুধবার ডিক্যাপ টকে বাংলাদেশে একটি সত্যিকারের জাতীয় সমঝোতার তাগিদ দিয়ে তিনি বলেন, এয়ারবাস না কিনলে ইউরোপের সঙ্গে সম্পর্কে এবং রপ্তানি বাণিজ্যে প্রভাব পড়বে।
দেশের কূটনীতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের আমন্ত্রণে সাংবাদিকদের মুখোমুখি হন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত। বুধবার জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব টক অনুষ্ঠানে তিনি খোলামেলা কথা বলেন বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। বাংলাদেশের রাজনীতিতে সব পক্ষের ঐক্যমত্য এখনই সম্ভব নয় বলেও অনুধাবন করছেন জার্মান রাষ্ট্রদূত। বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি। নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে বলে আমাদের প্রত্যাশা। সেই সঙ্গে ভোটার উপস্থিতি বেশি হবে এটাও প্রত্যাশা করি। ভোটের ক্যাম্পেইন করার সময় যেন রাজনৈতিক সহিংসতা কম হয়, সেটাই মুখ্য বিষয়। শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে জার্মান রাষ্ট্রদূত বলেন, ক্ষমতার অপব্যবহারের বিচার হতে হবে, তবে ইউরোপ মৃত্যুদণ্ডের বিপক্ষে। ইউরোপীয় ইউনিয়ন সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধী। ক্ষমতার অপব্যবহার মোকাবেলায় যে কোনো প্রচেষ্টা অবশ্যই আইনের মৌলিক নীতি মেনে পরিচালিত হবে। আইনগত প্রক্রিয়া অবশ্যই আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া জরুরি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বোয়িং বা এয়ারবাস কেনা বাংলাদেশের নিজস্ব বিষয়, তবে এর প্রভাব অবশ্যই পড়বে ইউরোপের সঙ্গে কৌশলগত সম্পর্কে। এয়ারবাস হতে উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি থেকে বাংলাদেশ সরে এলে ইউরোপের সঙ্গে বাণিজ্য সম্পর্কে প্রভাব পড়বে। আমরা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। দ্বিপক্ষীয় সম্পর্কটা এভাবেই চলতে দেওয়া উচিত। তিনি বলেন, ইউরোপের বাজারে শুল্ক ছাড়ের আলোচনার আবহ এয়ারবাস নিয়ে বাংলাদেশের সিদ্ধান্তের কারণে বদলে যেতে পারে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে নীলফামারী 2 আসন। জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পর বিএনপি দলীয় প্রার্থী চূড়ান্ত করায় জমে উঠেছে ভোটের মাঠ। নীলফামারী সদর উপজেলা নিয়ে গঠিত নীলফামারী 2 আসন। কৃষি নির্ভর এ আসনটিতে রয়েছে উত্তরের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান উত্তরা ইপিজেড। এই আসনটি 2001 সাল থেকেই দখলে ছিল আওয়ামী লীগের। নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর 2024 সাল পর্যন্ত এই এলাকার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক দৃশ্যপট আর আগের মতো নেই। নির্বাচন তিনটি বার হয়েছে, আমরা সুষ্ঠুভাবে নির্বাচন ভোট দিতে পারি নাই। আগামীতে একটা সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ একটা নির্বাচন চাচ্ছি আমরা। যে সরকার আসুক না কেন, সে সরকারের কাছে আমাদের একটাই দাবি, যেন আমরা যারা গরিব মানুষ আছি, আমরা যেন চিকিৎসা খাত থেকে আমরা সেবা থেকে আমরা দূরে না থাকি। আমাদের এই স্বপ্নযাত্রার ভিত্তিতে প্রথম ইটটি হবে আমাদের ভোট। যে সরকারই আসুক না কেন, সেই সরকার যেন শিক্ষা খাতের বরাদ্দ বেশি রাখে। এবার আসনটিতে একক প্রার্থী দিয়েছে বিএনপি। মনোনয়নের আগে থেকেই ধানের শীষের হয়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে জেলা বিএনপির সদস্য সচিব AHM সাইফুল্লাহ রুবেল নামের এই প্রার্থী। তারেক রহমানের যে স্বপ্ন, বাংলাদেশ নিয়ে তিনি দিনরাত 24 ঘন্টা যে পরিশ্রম করছেন, 31 দফা আলোকে আমরা বাংলাদেশকে সাজাতে চাই, গুছাতে চাই। এদিকে অনেক আগে থেকেই প্রার্থী মনোনীত করে রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসনটিতে 2001 ও 2008 সালে জামায়াতের হয়ে নির্বাচন করা প্রয়াত আব্দুল লতিফের ছেলে আল ফারুক আব্দুল লতিফ দলীয় মনোনয়ন নিয়েছেন। নীলফামারীতে যে ইপিজেডটা, সেটা অপূর্ণাঙ্গ ইপিজেড। এখানে কোনো কন্টেইনার টার্মিনাল নেই, এখানে কোনো সি পোর্টের সাথে সরাসরি এই ইপিজেডের সরাসরি কোনো যোগাযোগ নাই। যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা, কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা এবং ইপিজেডের নীলফামারীতে উৎপাদিত হয় এমন ধরনের অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি তৈরি করা। আসনটিতে বিএনপি ও জামায়াতের পাশাপাশি মাঠে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দলও। ইসলামী দলগুলোর প্রতি ভোটারদের দুর্বলতা আমরা ভালো লক্ষ্য করছি। তো সেই জায়গা থেকে আমরা ভোটারদের কাছে যাচ্ছি এবং ভোটারদের কাছে ভালো একটা আশা পাচ্ছি। আমরা জনগণের কাছে যাচ্ছি, জনগণ বলতেছে তারা চাচ্ছে নতুনত্ব, তারা চাচ্ছে পরিবর্তন, তারা চাচ্ছে উন্নয়ন। সেক্ষেত্রে তারা আমাদেরকে সাপোর্ট করতেছেন। ইনশাল্লাহ আমরা জয়ী হব। যে জনগণের যে প্রাপ্তি নিয়ে, যে আশা নিয়ে যে সংগ্রাম করলাম, সেই সংগ্রামের যে অন্তর্বর্তী যিনি সরকার, সেই সরকারের কার্যকলাপগুলো তারা বিশেষ করে তাদের যে দাবি ছিল 4টে দাবি, কিন্তু এই যে দাবিগুলোকে নিয়ে তারা তালবাহানা করতেছে। আসনের ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছেন একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।
এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। হংকংয়ে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন কমপক্ষে 279 জন। স্থানীয় সময় বুধবার দুপুরে শহরের তাইপো এলাকায় ৩২ তলা একটি ভবনে আগুন লাগে, যা রাতেও জ্বলতে দেখা যায়। ফায়ার সার্ভিস জানায় ওয়াংকুক কোর্ট নামের আবাসিক কমপ্লেক্সটিতে মোট ৮টি ভবন রয়েছে, যেখানে ২,০০০ অ্যাপার্টমেন্টে ৪,৬০০ জনের বেশি মানুষ বাস করেন। আগুনের কারণে হংকংয়ের প্রধান দুটি মহাসড়কের একটি বন্ধ করে দেওয়া হয়, তাতে ব্যাহত হয় যান চলাচল। এছাড়া বৃহস্পতিবার শহরের অন্তত ৬টি স্কুল বন্ধ ঘোষণা করা হয়। খেলার খবর। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-20 সিরিজ শুরু হচ্ছে আজ। চট্টগ্রামে প্রথম ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। সফরকারীদের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে আত্মবিশ্বাসী লিটন বাহিনী, তবে ভয় ধরাচ্ছে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এ মাঠেই ক্যারিবীয়দের কাছে হেরেছিল বাংলাদেশ, আর দরজায় কড়া নাড়ছে টি-20 বিশ্বকাপ। বাকি আছে মাত্র 2 মাস। সেই প্রস্তুতির অংশ হিসেবে সবগুলো সিরিজে টি-20 ম্যাচ রেখেছে ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হাতছাড়া করলেও আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের পরিকল্পনা নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। আমাদের যে ক্যাপাবিলিটি আছে, আমরা যদি আমাদের দিনে 100% ক্রিকেট খেলতে পারি, অবশ্যই ডমিনেটিং জয় পাওয়া সম্ভব। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে ক্রিকেটে প্রত্যেকটা টিমকে এক্সপেক্ট করতে হবে। যেদিন যে ভালো ক্রিকেট খেলবে তাদেরই পক্ষে গেম যাবে। আমরা চেষ্টা করবো আমাদের বেস্ট ক্রিকেট দেখা। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা, যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি অতি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র বেশি ঢাকায়। পুলিশের পর্যবেক্ষণ অনুযায়ী দেশের ৮ বিভাগের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। সুষ্ঠু উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য সরকারের নির্দেশনায় পুলিশ সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। এদিকে খেলাপি ঋণ বেড়ে এখন ৬.৫ লাখ কোটি টাকা। এদিকে গণভোটের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে ইসি। পলক স্টাইল প্রকল্প এবার যুব উন্নয়ন অধিদপ্তরে। দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি নির্বাচিত সরকারের জন্য অশনি সংকেত, লুটপাটে বিধ্বস্ত ব্যাংক খাত। এদিকে হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, পূর্ণাঙ্গ রায় প্রকাশ কপি পেয়েছে প্রসিকিউশন। স্বর্ণালঙ্কার লুকাতেও সিদ্ধহস্ত হাসিনা, এ নিয়ে রয়েছে যুগান্তরে একটি প্রতিবেদন। এদিকে দেখতে পাচ্ছি নির্বাচনকালীন প্রশাসন সাজানো শুরু, লটারিতে ৬৪ জেলায় এসপি, ১৬৬ উপজেলায় ইউএনও। রাজুকের প্লট দুর্নীতি, আজ হাসিনা, জয় ও পুতুলের ৩ মামলার রায়। আজকের পত্রিকায় দেখতে পাচ্ছি জামায়াত জোটের আসন সমঝোতা প্রায় চূড়ান্ত। এদিকে এনসিপি সহ 4 দলের জোট ঘোষণা যে কোনো সময়। আরও রয়েছে হাসিনাকে ফেরানোর চিঠি পর্যালোচনা করছে ভারত। হাসিনার লকারে হীরা, মুক্তা, নৌকা, হরিণও মিলেছে। এদিকে ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার, ১৬৬ ইউএনওর পদায়ন, 3 স্তরে ৮২৬ বিচারকের পদোন্নতি। কালের কণ্ঠ পত্রিকায় দেখতে পাচ্ছি ব্যবসা মন্দা, আয় নেই, করে ভাটা। এদিকে খেলাপি ঝড়ে বিপন্ন ব্যাংক খাত। শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে, জানালো ভারত। এদিকে নির্বাচনী প্রশাসন সাজাচ্ছে সরকার। লটারিতে ৬৪ জেলায় নতুন এসপি, ১৬৬ ইউএনও প্রশাসনের তরুণ কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ। সমকাল পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হওয়ার পথে ঢাকা। ঢাকায় চাপ কমাতে না পারলে জাতীয় উন্নয়ন আটকে যাবে, সাক্ষাৎকারে বললেন অধ্যাপক আদিল মোহাম্মদ খান। এদিকে ২০টি আসনে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহীরা তৎপর। আরও দেখতে পাচ্ছি তারেক রহমান ভোটার হননি, দেশে ফিরবেন মধ্য ডিসেম্বরে। বণিক বার্তা পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে বাংলাদেশের খেলাপি ঋণের হার বিশ্বে এখন সর্বোচ্চ। এদিকে মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, শেখ হাসিনাকে আপিল করতে হবে ৩০ দিনের মধ্যে। ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর। নাগরিক সেবা, পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তার সব ক্ষেত্রেই তলানিতে। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এ ছিল এখনকার মতো। এরপর দুপুর ১টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।